আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো, সহজে পড়া শিখির সাথে আছো। আজকে আমরা নবম দশম শ্রেণীর বাংলা প্রথম পত্র বই থেকে যতীন্দ্রমোহন বাগচি রচিত অন্ধবধূ কবিতাটির বহুনির্বাচনী এবং সৃজনশীল প্রশ্নের উত্তর আলোচনা করব। শুরু করছি বহুনির্বাচনী প্রশ্ন। অন্ধবধূ কবিতাটিতে নারীর জীবনের কোন দিকটি প্রকাশ পেয়েছে? সামাজিক। পায়ের তলায় নরম ঠেকেছিল কোনটি? ঝরা বকুল। জ্যৈষ্ঠ আসতে কদিন দেরি ভাই, এখানে ভাইকে ঠাকুরঝি অর্থাৎ ননদ। অন্ধবধূ কবিতাটিতে দিঘির ঘাটে কোনটি জাগে? নতুন সিঁড়ি। অন্ধবধূ গভীরভাবে কি অনুভব করে? অন্ধত্বের কষ্ট। পুকুর ঘাটে অন্ধবধূর সাথে কে ছিল? ননদ, মানে তার ঠাকুরঝি। নতুন সিঁড়ি জায়গার কারণ কি? পানি কমে যাওয়া। নতুন সিঁড়ি কেমন? শ্যাওলা পিছল, মানে শ্যাওলা দীর্ঘদিন থাকার পর যা পিচ্ছিল ভাব হয় সেটা। অন্ধবধূ কোথায় এসেছে? দিঘির ঘাটে। পুকুর ঘাটে কিন্তু না, দিঘির ঘাটে। অন্ধবধূ কখন কোকিলের ডাক শুনেছে? অনেক আগে। অন্ধবধূ কবিতায় কোন কোন মাসের নাম আছে? জ্যৈষ্ঠ, আষাঢ়। অন্ধবধূর মতে তার স্বামী আবার কোন মাসে বিয়ে করবে? আষাঢ় মাসে। চেঁচিয়ে হলো সাড়া, কে? চোখ গেল পাখি। অন্ধবধূর নিঃসঙ্গতার কারণ কি? স্বামীর প্রবাস জীবন। কবিতায় কি বন্ধ হওয়ার কথা বলা হয়েছে? দক্ষিণের হাওয়া। অন্ধবধূ কবিতায় কিসের গায়ে বরণ দেখা যায়? আমের গায়ে। চোখ গেল আসলে কি? এক ধরনের পাখি বিশেষ। ঠাকুরঝি শব্দের অর্থ কি? ননদ, স্বামীর বোন, শ্বশুরের কন্যা। অন্ধবধূ কবিতাটির রচয়িতা কে? যতীন্দ্রমোহন বাগচি। অন্ধবধূর কাছে কি ছিল মাতৃস্নেহের মতো? দিঘির স্নিগ্ধ শীতল জল। দিঘির স্নিগ্ধ শীতল জল। শুরু করছি নমুনা সৃজনশীল প্রশ্ন উত্তর। নমুনা সৃজনশীল প্রশ্নের উত্তর বলা এই জন্যই যে এই প্রশ্নগুলো হুবহু তোমাদের নাও আসতে পারে, আবার চলেও আসতে পারে। আর এখানে তোমাদের কিন্তু বোর্ড কোশ্চেন নাই, কারণ এই কবিতাটি এবার তোমাদের নতুন পাঠ্য। বিগত বছরগুলোতে এখানের কোনো প্রশ্ন ছিল না, যেহেতু পাঠ্যই ছিল না। আর এই কারণে কবিতাটি বেশি বেশি করে তোমাদের পড়তে হবে। সহজ সরল ভাষায় যে ক্লাসটি, সেটা বেশি করে দেখতে হবে। কবিতাটা বুঝতে পারলে তোমরা সকল প্রশ্নের উত্তরই অতি সহজে লিখতে পারবে। আচ্ছা, আমরা প্রথমে উদ্দীপকটি পড়ে নিচ্ছি। 2 বছর পূর্বে বিয়ে হয় রতন আর নন্দিতার। কোনো এক অজানা কারণে বিয়ের কিছুদিন পরেই অচল হয়ে পড়ে নন্দিতা। অসুস্থতার শুরুতে রতন স্ত্রীর বিষয়ে বেশ সহানুভূতিশীল ছিল, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তাদের সম্পর্কের দূরত্ব বেড়ে চলে। চাকরির ক্ষেত্রে নানা অজুহাতে রতন এখন আর বাড়িতেই আসতে চায় না। এতে নন্দিতার মনোকষ্ট আরও বেড়ে যায়। এটা আমাদের উদ্দীপক। এবার এই আলোকে কি প্রশ্ন এবং উত্তর আছে সেগুলো আমরা এবার আলোচনা করব। প্রশ্ন নম্বর ক, যতীন্দ্রমোহন বাগচি কোন রূপ উন্মোচনে প্রয়াসী হয়েছেন? এটা একটি ভিন্নধর্মী প্রশ্ন। যতীন্দ্রমোহন বাগচি গ্রাম বাংলার শ্যামল স্নিগ্ধ রূপ উন্মোচনের প্রয়াসী হয়েছেন। খ নম্বর প্রশ্ন, একলা থাকার সেই তো গৃহকোণ, অন্ধবধূর এ কথার মধ্যে কি ফুটে উঠেছে? প্রশ্নোক্ত কথাটির মধ্য দিয়ে অন্ধবধূর নিঃসঙ্গ জীবনের চিত্র ফুটে উঠেছে। অন্ধবধূর স্বামী প্রবাসে থাকে, স্বামীর ভালোবাসা স্নেহ থেকে সে বঞ্চিত।
সমাজ বা পরিবার তার বধূটির অন্ধত্বকে বোঝা হিসেবে দেখে। সে অনুভব করতে পারে কেউ তাকে ভালোবাসে না, সে এই ঘরে অবাঞ্ছিত, একলা, একাকী। শ্বশুরবাড়িতে তাকে নিঃসঙ্গভাবে ঘরের একপাশে থাকতে হয়। অন্ধ হওয়ায় মন চাইলেও ইচ্ছেমতো যেখানে সেখানে যেতে পারে না। তার একাকিত্ব ও হৃদয়ের গভীর বেদনা ফুটে ওঠে লাইনটিতে। মূলত উক্তিটির মধ্য দিয়ে অন্ধবধূর নিঃসঙ্গ জীবনের কথাই তুলে ধরেছেন অন্ধবধূ। উদ্দীপকের নন্দিতার সাথে অন্ধবধূ কবিতার বধূর সাদৃশ্যপূর্ণ দিকটি তুলে ধরা। উদ্দীপকের নন্দিতার সাথে অন্ধবধূ কবিতার স্বামীর অবহেলার দিকটি এখানে সাদৃশ্যপূর্ণ। অন্ধবধূ কবিতার বধূটি চোখে দেখতে পায় না বলে সকলে তাকে অবহেলা করে, অবজ্ঞা করে, তাকে সময় দেয় না। এমনকি তার স্বামী পর্যন্ত নানা অজুহাতে প্রবাস জীবন কাটায়। ঘরের এক কোণে একাকী নিঃসঙ্গ জীবন কাটে অন্ধবধূর। অনুভব লব্ধ বধূটি চায় সে মারা গেলে পরিবারের সবাই বুঝি মুক্তি পাবে, তার স্বামীও বেঁচে যাবে, নতুন বিয়ে করে আনবে। আর উদ্দীপকের নন্দিতা আকস্মিকভাবে অচল হয়ে পড়ে। অসুস্থতার শুরুতে তার স্বামী তার প্রতি সহানুভূতি দেখালেও সময়ের সঙ্গে সময় যত যায় তার অবহেলা বৃদ্ধি পায়। অন্ধবধূ কবিতাটিও বধূটি তার স্বামীর অবহেলার শিকার। শারীরিক প্রতিবন্ধকতার সঙ্গে মানসিক যন্ত্রণাও এক হয়ে বধূটিকে জীবন মৃত করে ফেলেছে। একলা ঘরের কোণে তার জীবন কাটে। উদ্দীপকের নন্দিতার ক্ষেত্রেও একই চিত্র দেখা যায়। এদিক থেকে তাদের মধ্যে সাদৃশ্য প্রতীয়মান রয়েছে। স্বামীর অবহেলার দিক থেকে নন্দিতা এবং অন্ধবধূ কবিতার অন্ধবধূর সাদৃশ্য রয়েছে। ঘয়ের প্রশ্নের উত্তর: উদ্দীপকের নন্দিতা যেন অন্ধবধূর সার্থক প্রতিনিধি। অন্ধবধূ কবিতা ও উদ্দীপকের আলোকে মূল্যায়ন করো। এখানেও বলছে যে দুইজনেই যেন এক, উদ্দীপকের বধূ এবং অন্ধবধূ, সেটাই আমাদের আলোচনা করে দেখতে হবে। শারীরিক প্রতিবন্ধকতা ও মানসিক যন্ত্রণার দিক থেকে নন্দিতাকে অন্ধবধূর সার্থক প্রতিনিধি বলা যায়। অন্ধবধূ কবিতায় বধূটি ঘরের কোণে নিঃসঙ্গ, একলা, একাকী জীবনযাপন করে। সে অন্ধ বলে তার প্রবাসী স্বামী তার কাছে ফেরার তাগিদ অনুভব করে না। পরিবারের অন্যরাও বধূটির প্রতি অনেকটাই উদাসীন, তাকে সবাই ভালোবাসে না, সময় দেয় না, সঙ্গ দেয় না, তাকে এড়িয়ে চলে। এক নিঃসঙ্গ, নিরানন্দ ও বঞ্চিত জীবনযাপন করে সে একাকী। এমনকি মাঝে মধ্যে নিজের অসহায়ত্বের কথা চিন্তা করে মৃত্যুর কথা পর্যন্ত ভেবে নেয় সে। উদ্দীপকের নন্দিতা বিয়ের পরে শারীরিকভাবে অচল হয়ে পড়ে। প্রথম দিকে স্বামী তাকে সুস্থ করে তোলার চেষ্টা করলেও পরবর্তীতে ধীরে ধীরে স্ত্রীর প্রতি সে অমনোযোগী হয়ে পড়ে। শুধু তাই নয়, স্বামী এখন আর নানা অজুহাতে বাড়িতে আসে না এবং স্ত্রীর কাছ থেকে দূরে থাকতেই যেন সে বেশি স্বস্তি অনুভব করে। অন্ধবধূ কবিতায় বধূটির স্বামীর আচরণেও এমন মনোভাব পরিলক্ষিত হয়। অন্ধবধূ কবিতার বধূটি স্বামীর কাছে অবহেলিত হয়, তার স্বামী প্রবাসে থাকে। বধূ অন্ধ বলে সে বাড়িতে আসে না ঠিক মতো। উদ্দীপকের নন্দিতার স্বামীর ক্ষেত্রেও এমনটি ঘটেছে। নন্দিতা ও অন্ধবধূর ভালোবাসা মায়া থেকে বঞ্চিত
হওয়ার কারণ তাদের প্রতিবন্ধকতা, শারীরিক প্রতিবন্ধকতা। আর এ বঞ্চনার শিকার দুইজন নারী মানসিক কষ্টে জীবন অতিবাহিত করছে। অতএব উপযুক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় প্রশ্নোক্ত উক্তিটি যথার্থ। অর্থাৎ উদ্দীপকের নন্দিতা যেন অন্ধবধূর সার্থক প্রতিনিধি, একজন আরেকজনের সাথে পরিপূর্ণই মিল রয়েছে, সঙ্গতি রয়েছে, একজনের জীবনের সাথে আরেকজনের জীবনের সঙ্গতি রয়েছে, সে কথাটি যেন পরিপূর্ণভাবে সার্থক এবং সত্যতা মিলে তার। সৃজনশীল প্রশ্ন 2, হতদরিদ্র মৃত্যুঞ্জয় চোখে দেখতে না পেয়েও নিপুণ হাতের মননশীলতার ছোঁয়ায় করে চলেছেন বাঁশ ও বেতের কাজ। জীবন সংগ্রামে অদম্য লড়াকু মৃত্যুঞ্জয়কে দেখে অনেকেই হতচকিত হয়ে পড়েন। প্রবল ইচ্ছাশক্তি আর কঠোর পরিশ্রমে মৃত্যুঞ্জয় হাল ধরেছেন সংসারের। এখানে মৃত্যুঞ্জয় নামে একজন ব্যক্তি, সে অন্ধ হলেও হাতের কাজ করে তার সংসার সে চালাচ্ছে নিপুণভাবেই, দক্ষতার সাথে। এর আলোকে আমরা প্রশ্নের উত্তরগুলো এবার দেখে নিব। মধুমদির বাসে কথাটির অর্থ কী? মধুমদির বাসে কথাটির অর্থ হচ্ছে মধুর মোহময় সুগন্ধে আচ্ছন্ন। খ নম্বর প্রশ্ন, অন্ধ চোখের দ্বন্দ্ব চুকে যায় দ্বারা কবি কি বুঝিয়েছেন বা দ্বারা কি বোঝানো হয়েছে? অন্ধ চোখের দ্বন্দ্ব চুকে যায় বলতে অন্ধবধূর দুঃখময় জীবনের হাহাকারের প্রতি ইঙ্গিত করা হয়েছে। অন্ধবধূ কবিতায় অন্ধবধূ অনুভাব লব্ধ মানুষ, আত্মমর্যাদাবোধেও সে সমৃদ্ধ, কিন্তু অন্ধত্বের কষ্ট সে গভীরভাবে অনুভব করে। সে অন্ধ, চোখে দেখে না, কিন্তু তার ইন্দ্রিয় শক্তি, ষষ্ঠ ইন্দ্রিয় দ্বারা সে তার অনুভব শক্তিকে এতই বেশি প্রখর করে তুলেছে ধীরে ধীরে যে সে সব কিছুই যেন অনুভবে বুঝতে পারে। দিঘির ঘাটে যখন শ্যাওলা পড়া পিছল সিঁড়ি জাগে তখন সে পিছল খেয়ে জলে পড়ে ডুবে মরার আশঙ্কা প্রকাশ করে বলে, ডুবে মরলে অন্ধত্বের অভিশাপ ঘুচে যেত। তার যন্ত্রণাময় জীবনের সমাপ্তি ঘটতে পারে কেবল মৃত্যুতেই। এ কারণেই আত্মমর্যাদা সম্পন্ন অন্ধবধূ অন্যের উপর নির্ভরশীল হয়ে থাকাটা অভিশাপ মনে করে। এজন্য সে নিজের মৃত্যু কামনার মধ্য দিয়ে দ্বন্দ্ব ঘুচে যাওয়ার কথা এখানে বলেছেন। প্রশ্ন নম্বর গ, উদ্দীপকের মৃত্যুঞ্জয়ের সাথে অন্ধবধূ কবিতার অন্ধবধূর বৈসাদৃশ্য তুলে ধরো। ইচ্ছা শক্তির দিক থেকে মৃত্যুঞ্জয়ের সাথে অন্ধবধূর বৈসাদৃশ্য লক্ষ্য করা যায়। অন্ধবধূ কবিতায় অন্ধবধূ দৃষ্টিহীন হওয়ার কারণে নিজেকে অসহায় ভাবে। পরিবারের সবাই তাকে অভিশাপ মনে করে, পরিবারের সবাই তাকে দূরে ঠেলে রাখে, কেউ তাকে সঙ্গ দেয় না, সময় দেয় না, কিন্তু নিজের ইন্দ্রিয় শক্তি দিয়ে সে সব কিছু অনুভব করতে পারে। স্বামী এবং পরিবারের অন্যান্য সদস্য থেকে সে শুধুই অবহেলা পায়, যার ফলে নিজের মৃত্যুই একমাত্র সমাধান বলে সে মনে করে। উদ্দীপকে দেখা যায় ভিন্ন চিত্র। মৃত্যুঞ্জয় দৃষ্টি প্রতিবন্ধী হলেও নিজেকে অসহায় মনে করে না, কারণ প্রবল ইচ্ছাশক্তি তার কঠোর পরিশ্রমে মৃত্যুঞ্জয়ে হাল ধরেছেন সংসারের। নিপুণ হাতের মননশীলতার ছোঁয়ায় করে চলেছেন বাঁশ ও বেতের কাজ। সুতরাং প্রবল ইচ্ছাশক্তি এবং জীবন সংগ্রামে এগিয়ে রয়েছে উদ্দীপকের মৃত্যুঞ্জয়, যেটি অন্ধবধূ এবং উদ্দীপকের মৃত্যুঞ্জয়ের মধ্যে বৈসাদৃশ্য সৃষ্টি করেছে।
মূলত অন্ধবধূ যেখানে নিজের অন্ধত্বকে অভিশাপ মনে করে, নিজেকে বোঝা মনে করে মৃত্যুর কোলে ঢলে পড়তে চায়, সেখানে মৃত্যুঞ্জয় নিজের ইচ্ছা শক্তি দিয়ে জয় করেছে তার অন্ধত্বকে। এই বৈসাদৃশ্যই অন্ধবধূ এবং উদ্দীপকের মৃত্যুঞ্জয়ের মধ্যে পরিলক্ষিত হয়। ঘ নম্বর প্রশ্ন, উদ্দীপকের চেতনাই যেন অন্ধবধূ কবিতার কবির মূল উদ্দেশ্য, মূল্যায়ন করো। উদ্দীপকে প্রতিবন্ধকতাকে ছাপিয়ে নিজেকে প্রসারিত করার ভাবনা উঠে এসেছে আলোচ্য কবিতাংশে। অন্ধবধূ কবিতায় লেখকের উদ্দেশ্য ছিল বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের প্রতি ভালোবাসা প্রদর্শন করা ও অন্ধত্বকে বাধা হিসেবে না দিয়ে তার ইন্দ্রিয় সচেতনতা দিয়ে এই প্রতিবন্ধকতাকে যে দূর করা সম্ভব সেটার ইতিবাচক প্রকাশ ঘটানো। কবির উপস্থাপিত ভাবনায় লক্ষ্য করা যায় অন্ধত্বের কারণে নিজেকে সীমাবদ্ধ নয়, বরং উদ্যোগী হওয়া জরুরি। উদ্দীপকে মৃত্যুঞ্জয় একজন অন্ধ ব্যক্তি, কিন্তু তিনি চোখে দেখতে না পেয়েও নিপুণ হাতের মননশীলতার ছোঁয়ায় করে চলেন বাঁশ ও বেতের কাজ। জীবন সংগ্রামে অদম্য লড়াকু মৃত্যুঞ্জয় অনেকেই দেখে তাকে হকচকিয়ে পড়ে। তার থেকে শেখা যায় অন্ধত্ব কখনো সাফল্য অর্জনে বাধা হয়ে দাঁড়াতে পারে না, কেবল চাই প্রবল ইচ্ছা শক্তি আর কঠোর পরিশ্রম এবং পরিবারের সাহায্য সহযোগিতা এবং সাহস যোগানো, উৎসাহ উদ্দীপনা দেওয়া। অন্ধবধূ কবিতায় লেখক বুঝিয়েছেন দৃষ্টিহীন ও বিশেষ চাহিদা সম্পন্ন হলেই নিজেকে অসহায় না ভেবে শুধু ঘরের মধ্যে আবদ্ধ না থেকে আপন অন্তর্দৃষ্টিকে প্রসারিত করা প্রয়োজন। অন্ধবধূ ইন্দ্রিয় সচেতনতার মাধ্যমে জগতের রূপ রস গন্ধ সম্পর্কে জ্ঞান রাখে, আর এ রকমটি উদ্দীপকের মৃত্যুঞ্জয়ের মধ্যেও লক্ষ্য করা যায়। তিনি নিজেকে অসহায় না ভেবে নিজের ইন্দ্রিয় সচেতনতার মাধ্যমে নিপুণ হাতের মননশীলতার ছোঁয়ায় করে চলেছেন বাঁশ ও বেতের কাজ। সুতরাং উপরিউক্ত আলোচনার মাধ্যমে বোঝা যায় উদ্দীপকের চেতনাই যেন অন্ধবধূ কবিতার লেখকের মূল উদ্দেশ্য। মন্তব্যটি কিন্তু যথার্থ। মূলত উদ্দীপকে দেখানো হয়েছে মানুষের যদি প্রবল ইচ্ছা শক্তি থাকে তাহলে যে কোনো বাধাই সে জয় করতে পারে। এ ধরনের জয় অর্জন করাই ছিল অন্ধবধূ কবিতার কবির মূল উদ্দেশ্য। শেষ হলো আমাদের আজকের ক্লাস। আশা করি সবাই ভালো বুঝতে পেরেছ। আমি আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলি, যেহেতু এটা বিগত বছরগুলোতে বোর্ড প্রশ্ন নাই, কোনো ভয়ের কারণ নাই। তোমরা কবিতাটি ভালো করে বুঝে বুঝে পড়বে এবং এই যে সৃজনশীল প্রশ্নের উত্তরগুলো আমরা আলোচনা করলাম, এগুলো যদি একটু মনোযোগের সাথে পড়ো, সব রকম প্রশ্নের উত্তরই তোমরা লিখতে পারবে আশা করি। ধন্যবাদ সবাইকে। সবাই সহজে পড়া শিখিকে সাবস্ক্রাইব করো, লাইক দিও, শেয়ার করো। আসসালামু আলাইকুম।